আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দীর্ঘ সময় পরে বললাম, ছাড়ুন, এবার মামি এসে দেখে ফেলবে, কি ভাববে বলুন তো। ছি, লজ্জার ব্যাপার। আম্মু এমন প্রাইভেট টাইমে ঢুকবে না, বুঝবে ছেলে তার হবু বৌমাকে নিয়ে বিজি আছে। মামি এসে যদি বলে হঠাৎ জ্বর কমে গেল কিভাবে, কি বলবেন? বলবো দিয়া চুমু দিয়েছিল, বেস্ট মেডিসিন ছিল আম্মু। দিয়াকে বলো আরেকবার চুমু দিতে। মামি আমাকে এ বাড়িতে আসা বন্ধ করে দিবে। কেউ কিছু বললে সোজা বিয়ে করে ফেলবো। আম্মু জানে তার ছেলে যেটা বলবে ওইটাই করবে। হয়েছে, ছাড়ুন এবার। আপনাকে খাবার খেতে হবে এখন। আমি খাবার আনতে যাচ্ছি। খেতে পারি এক শর্তে। কি শর্ত? এই কচি পুচকি হাতে খাইয়ে দিতে হবে কিন্তু। মিষ্টি হেসে সম্মতি জানালাম। আমি রান্নাঘরের দিকে রওনা হতেই বিহান ভাই হাত টেনে ধরে বলেন, 1 মিনিট দিয়া। ওনার কথাই দাঁড়িয়ে গেলাম আমি। আলমারি খুলে কি বের করছিলেন জানি না, কিছু একটা খুঁজছিলেন। হঠাৎ সারপ্রাইজিং ভাবে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমার হাতটা ধরে হাতে একটা চুমু দিয়ে পড়লেন, এই রাগী ছেলেটার বউ হবি? অন্যদের মতো সময় রোমান্টিক মোডে থাকতে পারবো না, খুব রাগাবো, খুব জ্বালাবি। গ্রহণ করবি আমায়? হেসে দিয়ে বললাম, এই রাগী ছেলেকেই ভালো লাগে আমার। বিহান ভাই হাতে সাদা 2টা চিকন গোল রূপার রিং পরিয়ে দিলেন। তোর না এগুলো পছন্দ? অনেকদিন আগে বানিয়েছিলাম, দেওয়া হয়নি। একগুচ্ছ কাচের চুড়ি এগিয়ে দিয়ে বলেন, চুরি খুব ভালোবাসিস তাই না? পায়ে একটা পায়েল পরিয়ে বলেন, পায়েলও খুব ভালোবাসিস তাই না? আমার সব ভালো লাগাগুলো জায়গা করে গিফট দিলেন আমাকে। আমি জাস্ট মুগ্ধ। হাসতে হাসতে বললেন, আম্মুর বৌমা পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে আম্মুর ছেলের জীবনে ওয়েলকাম। এই বৃষ্টি স্নাত সন্ধ্যা সাক্ষী থাকলো আমাদের ভালোবাসার পিচ্ছি। সন্ধ্যার রেশ কেটে খানিকটা রাত হয়েছে, বৃষ্টি এখনো কমেনি। বাইরে প্রবল বেগে ঝুম বৃষ্টি হচ্ছে। জানালার পর্দা ভেদ করে বৃষ্টির ফোঁটা রুমে এসে প্রবেশ করছে। বিহান ভাই জানালার পর্দা সরিয়ে বৃষ্টির হাওয়া লাগাচ্ছেন গায়ে, আর হালকা শীতে কাঁপছেন। আমি রান্নাঘর থেকে খাবার এনে বিহান ভাইকে খাইয়ে দিলাম। লক্ষ্মী ছেলের মতো আমার মুখের দিকে তাকিয়ে খাবার খেয়ে নিল। খাওয়ানোর সময় বললাম, ডাক্তারি তো আর পড়ছেন না তাই না? যাক, ভালোই হবে। বাড়িতে থাকবেন আর কাজিন পুলিশ সর্বনাশ করবেন। পই পই করে হিসাব রাখবেন কে কাকে কি কমেন্ট করছে, কে কাকে লাভ লেটার দিচ্ছে। ডাক্তারি না পড়লে তোর হার্টের চিকিৎসা কিভাবে করব শুনি? তোর হার্ট ঠিক রাখতে পড়তেই হবে। যে হার্টে বিহানের বসবাস, সে হার্ট আমাকে দেখতে হবে। কিছুক্ষণের মাঝেই মামি আর বিভোর ভাই ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে প্রবেশ করলেন। মামি বিভোর ভাইকে বললেন, বিভোর, শুনে দেখ তো ওষুধ খাবে কিনা। না খেলে আমি এখনই যেদিকে মন চায় চলে যাব। বলেই আমি ঔষধগুলো বিছানার উপর ফেলে কাপড় চেঞ্জ করতে গেলেন। বিভোর ভাইয়ের প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করে রাখা, মনে হয় বৃষ্টির জন্যেই। পরনে লাল গেঞ্জি, মাথা ভিজে গিয়েছে। টাওয়াল নিয়ে মুছতে মুছতে বলেন, বিহান, কাকিমণিকে আর প্রেশার দিস না। তুই এসব কি শুরু করেছিস? কাকিমণি আজ অনেক কেঁদেছে। বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে বলেন, মেডিসিন কিছুক্ষণ আগে খেয়েছি। কথাটা বলেই আমার দিকে তাকিয়ে পড়লেন। কি দিয়া, বিভোরকে বল। তুই আমাকে মেডিসিন খাইয়েছিস না? না হলে আমি এতটা সুস্থ কিভাবে? এই ফাজিল ব্যাটার কথা শুনে লজ্জা যা লাগছে, না জেনে বিভোর ভাই কিছু বুঝে যান কিনা। এমনিতেই বললে কলকাতা বুঝে যান, এখন কি ভাবছেন তা কি জানি। বিভোর ভাই বলেন, সিরিয়াসলি দিয়া, তোকে মেডিসিন খাইয়ে দিয়েছে আর তুই ভদ্র ছেলের মতো খেয়েছিস। দিয়ার গালে তোর হাতের আঙ্গুলের দাগ, কি ব্যাপারটা কি? থাপ্পড় 2-1টা মারতাম অন্য কেস হলে, বাট মেডিসিন খাওয়ার সময় অনেক ভালো লাগছিল। বিভোর আমাদের দিয়া কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, মুরব্বীদের যত্ন করে মেডিসিন খাওয়ানো শিখে গিয়েছে। দিয়ার এবার বিয়ের ব্যবস্থা করতে হবে। বিভোর, তুই তো দিয়ার ভাই, তুই একটা ছেলে দেখ তাহলে দিয়ার জন্য। সন্দিহান ভাবে প্রশ্ন করলেন, বিয়ান ভাই কোন জন্মের ভাই? আমি ফুপির জন্মের ভাই। ও ফুপির মেয়ে কেমনে? চেহারার মিল নেই। ফুপির মেয়ে হচ্ছিল না বলে দত্তক নিয়েছিল দিয়াকে। দুঃখী দুঃখী মন নিয়ে বললাম, দেখছেন বিভোর ভাই, আমাকে নাকি দত্তক নেওয়া। আপনি কিছু বলছেন না কেন? বিভোর ভাই বললেন, আরে দিয়া শোন, বিহানকে অভিশাপ দিলাম,
ওয়েট দিচ্ছি। অং পং সং চিচুম্মুরা ফু। মহা অভিশাপ দিলাম, দত্তক নেওয়া কোনো মহিলা বিহানের বউ হবে। বিভোর ভাইয়ের মন্ত্র শুনে চড়ে হেসে দিলাম। বিহান ভাই বললেন, এইভাবে মহিলাদের পটাচ্ছিস তাই না বিভোর? ভণ্ড বাবা সেজে মহিলাদের পটাচ্ছিস। কিছু মহিলার বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার কাছে, এই জন্য তাহলে জিজ্ঞেস করেছিল কবিরাজ মন্ত্র পড়ে ফু দেয়া বিভোর বাবা কোথায়। আমি বললাম বিভোর কিসের কবিরাজ? একজন মহিলা বললেন তার বাড়ির পাশের 4 জন মহিলার তোর মন্ত্র আর ফু নিয়ে বাচ্চা হয়েছে। এই সাক্ষী রিয়া বিলিভ না হলে রিয়াকে জিজ্ঞেস করতে পারিস। অ্যাকচুয়ালি তোর চেম্বারটা কোথায়? ব্রিজের পাশে যে বকুল গাছটা ওইখানে নাকি বিভোর? বলেই বিহান ভাই বাঁকা একটা হাসি দিলেন। হ্যাঁ, বিহান পুরুষের যাবতীয় সমস্যার সমাধান দেওয়া হয়। মহিলাদের বাচ্চা না হওয়ার কারণ হিসেবে পুরুষ জাতীয় কিছুটা দায়ী। তাই ভাবছি আর কত খাল ফু দিব। আসলে ট্রিটমেন্ট পুরুষদের করা উচিত। বিহান ভাই আবারও ভ্রুকুচকে বললেন, আচ্ছা, এইগুলো নিয়ে রিসার্চ শুরু করেছিস? আমার তো মনে হচ্ছে মারাত্মক সমস্যা তোর। নিজেই এই মহারোগী তুই, এই জন্য যুব সমাজের সেবা করছিস। মহান তুই বিভোর, ইয়াং ছেলেদের ফিউচার নিয়ে ভাবছিস। নিজে যে ভুক্তভোগী তুই, আসলে চাইছিস না সব ছেলেরা এসব সমস্যা ফেস করুক। অনেক ভালো উদ্যোগ নিয়েছিস। না বিহান, আমার মনে হয় আমাদের কাজিন সবগুলোর এই সমস্যা আছে। বিশেষ করে তুই এত বদমেজাজি খিটখিটে কি আর এমনি এমনি? তোর চিকিৎসা আগে করব। আমি বোকার মতো তাদের মুখের দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, কিসের কথা বলছেন বিভোর ভাই? বিহান ভাই আমার দিকে তাকিয়ে বলেন, তোর বিভোর ভাই কিসের কবিরাজ হয়েছে সেটাও কি ডিরেক্ট বলতে পারছি না। দিয়া কুইক বাইরে যা তো। না, আমি যাবো না। যা বলার আমার সামনেই বলতে হবে। যাবি নাকি সেই গান শোনাবো? বিভোরকে বলে দিব কি গান শুনিস তুই? খানিকটা চোখ রাঙিয়ে বেরিয়ে গেলাম। মানুষ এতটাও অসভ্য হতে পারে জানা ছিল না। সানি লিওনের পেজে একটা কমেন্ট করেছিলাম, সেদিন আমাকে অসভ্য কিছু সাজেস্ট করেছিলেন। আর সেখান থেকে বলেন আমি নাকি তার গান পছন্দ করি। কথায় কথায় ব্ল্যাকমেল করে আমি তার গান শুনবো কিনা। আজ বিভোর ভাই ছিল বলে, নইলে ক্ষোভও ছিল। এখন আর আমি ভয় পাই না, কারণ এখন উনি আমার বয়ফ্রেন্ড। কিন্তু কী নিয়ে গবেষণা করছেন আমাকে শুনতেই হবে ব্যাপারটা। বাইরে থেকে দরজায় কান লাগিয়ে রইলাম। কী নিয়ে দুজনে এত হাসছে জানি না, শুধু হাসির আওয়াজই ভেসে আসছে। বিভোর ভাই বললেন, বিহান, তুই তো আমার মান সম্মান কিছুই রাখবি না। তুই যে এত ফাজিল, দিয়া জানলে হার্ট অ্যাটাক করবে। দিয়া পিচ্ছি মানুষ, এগুলো বিশ্লেষণ করে বোঝালেও বুঝবে না। ওর বোঝার বয়সই হয়নি। অ্যানিওয়ে, দিয়ার কানে যেন ভুলেও এগুলো যায় না। দিয়া আমার বোন এই কারণে বেঁচে গেলি, নইলে রিয়া বা তোহা বা মেহু হলে না বলে ছাড়তাম না। এমন সময় দরজাটা টান দিলেন বিহান ভাই। হুমড়ি খেয়ে গিয়ে ওনার গায়ের উপর পড়লাম আমি। ইস, কি লজ্জাটাই না পেলাম আমি। বিহান ভাই আর বিভোর ভাই কি ভাবছেন? বিহান ভাইয়ের শরীরের উপর থেকে দ্রুত উঠে দাঁড়ালাম আমি। বিহান ভাই ভাবুক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। বিভোর ভাই মিটমিট করে হাসছেন সিচুয়েশনটা দেখে। কি একটা অবস্থা, কি করব সেটাই বুঝতে পারছি না। বিহান ভাই ভ্রু নাচিয়ে বলেন, কিছু শুনেছিস? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বললাম, কি? কিছু শুনেছিস তুই? না তো। ফুপির কাছে নালিশ না দিলে হচ্ছে না। উকিঝুঁকি মারা অভ্যাস হয়েছে, এগুলো ভালো লক্ষণ না। দেখুন, আমি এই রুমে আসছিলাম, আপনি তখনই দরজা খুলেছেন আর আমি পড়ে গিয়েছি। 5 মিনিট আগে না তুই এখান থেকে বেরোলি? এমন সময় মামি প্রবেশ করলেন। মামি বললেন, দিয়া শুনে দেখ তো বিহানের সমস্যা কি। বিহান ভাই মামিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, থ্যাঙ্কস আম্মু, আর রাগ করো না প্লিজ। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড। তোমার ছেলের আপাতত আর কোনো সমস্যা নেই, প্লিজ রাগ করো না। মামি বললেন, থাক হয়েছে, জ্বর তো আবার এসেছে বিহান। আম্মু এতটুকু জ্বরে কিছুই হবে না, চিন্তা করো না তো। পরের দিন দুপুরে আম্মু খাওয়ার জন্য ডাকছে। খাবো না বলে জেদ ধরলাম। আমরা 2 ভাই বোন আম্মুকে যে পরিমাণ খাওয়া নিয়ে বিরক্ত করি, আম্মু খুবই বিরক্ত এটা নিয়ে। বাসায় আমার সাপোর্টে ভাইয়া আর বাবা। কোনো রকম ঝোল তরকারি মাছ এগুলো আমি খাই না। ইলিশ মাছ আর চিংড়ি মাছ হইলে কথা নেই। আম্মু সারা দিন ঘ্যান ঘ্যান করতে করতে খায়। তবুও আলু ভাজি আর ডিম ভাজি নইলে মাংস, এর বাইরে কিছু হলে আমি খাই না। ভাইয়া আর রিয়া সব কিছুই খায়। ওরা খাচ্ছে আর আমি টিভিতে মোটু পাতলু দেখছি। আম্মু বাজখাই গলায় চেঁচামেচি করেই যাচ্ছে।
আমি কানে তোলা গুজে টিভি দেখছি। আম্মু এসে রিমোট দিয়ে টিভিটা অফ করে দিয়ে বলল, আজ থেকে আলু ভাজি আর ডিম ভাজি খাওয়া বন্ধ। এখন থেকে সবকিছু খাওয়া অভ্যেস করতে হবে তোর। আম্মুর মুখের দিকে তাকিয়ে বললাম, সরি আম্মু, সারা জীবন না খেয়ে থাকলেও আমি এগুলো খেতে পারবো না। এগুলো খেলে আমার বমি আসে। ওয়াক! আম্মু রেগে গিয়ে বলল, তোকে না কতদিন নিষেধ করেছি, হুটহাট মাছ খেলে বমি আসে? এগুলো বলবি না, মানুষ শুনলে কি ভাববে? কি ভাববে আম্মু? তোর জাতের কোনোদিন বুদ্ধি ছিল না, আর হবেও না। মানুষের মুখে কিছু আটকায় নাকি? ভাববে কোথায় কি অকাম করেছিস। বুঝলাম না, মানুষের কি খেয়ে কাজ নেই? এগুলা আজব ব্যাপার স্যাপার কিভাবে ভাবে? এমন সময় ভাইয়া এসে বলল, আম্মু আমাদের জাত নিয়ে কিছুই বলবে না, আমরা হলাম খানদানি, জাতের একটি দাম আছে। তুই আর তোর বোন জীবনেও বোধ বুদ্ধি হবে না। দিয়াকে বল, ওর আর বাজি বুজি খাওয়া হবে না, এখন থেকে তরকারি খেতে হবে। ভাইয়া আমাকে ফিস ফিস করে বলল, দিয়া, আম্মু আজ এত খেপেছে কেন? তুমি না খেয়ে আমাদের টোটাল খাওয়া অফ করে দিবে। ভাইয়াকে বললাম, ভাইয়া চলো আমরা এতিমখানায় চলে যাই। দুই ভাই বোন হাসাহাসি করলাম। ভাইয়ার বক্সে গান চালিয়ে কোকোকোলা হাতে নিয়ে ওরা ধরা ডান্স করছে। এমন একটা ভাব নিয়ে আছি যেন নেশাক্ত আমি। আসলে অভিনয় করে ডান্স করছিলাম। যাবতীয় সব পিনিকের অ্যাক্টিং মহা দুঃখে পরিণত হলো। তাকিয়ে দেখি বিরক্তি নিয়ে দরজায় প্যান্টের পকেটে হাত গুজে ঠাই দাঁড়িয়ে আছেন বিহান ভাই। কপালে বিরক্তির ছাপ স্পষ্ট তার। বুঝলাম কপালে এখন কিছু আছে। হায় রে, আমার আনন্দের ডান্স এখন কি হবে? বিহান ভাইকে দেখে রীতিমতো ভরকে গেলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখি রিয়া, তোহাব্বু আর মেহু কেউ নেই। কোথায় ওরা? একসাথেই তো নাচ গান করছিলাম। আমাকে রাক্ষস মানবের সামনে রেখে কোথায় বেপাত্তা হয়ে গেল ডাইনির দল? নিশ্চয়ই আগে থেকে ওরা বিহান ভাইকে দেখে পালিয়েছে। বিহান ভাইয়ের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখি কালো জিন্স পরা, কফি কালারের শার্ট বরাবর যেমন থাকে ওনার শার্টের হাতা গোটানো। ওনার পায়ের নখগুলো এত সুন্দর ধবধবে সাদা, হাতের নখগুলোও যেন বিধাতা নিজ হাতে সাজিয়ে গুছিয়ে ওনাকে তৈরি করেছেন। ওনার এই বিক্ষিপ্ত নয়নে আমার দিকে তাকিয়ে দেখা দেখে মারাত্মক লজ্জা পেয়ে গেলাম আমি। চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই। না মানে আমার ওড়না খুঁজছিলাম, সেটা কোথায় রেখেছি তাই জানি না আমি। বাসার মধ্যে খুব একটা ওড়নার খোঁজ খবর রাখা হয় না আমার, তবে বাইরে গেলে ভদ্রভাবে শিষ্টতার সাথেই যাই। এদিক ওদিক তাকিয়ে কোথাও ওড়না খুঁজে পেলাম না আমি। ভাইয়ার রুম দ্রুত গিয়ে ভাইয়ার টাওয়েল আলনা থেকে নিয়ে কোনো রকম গায়ে পেঁচিয়ে বললাম, কি ব্যাপার কি বিহান ভাই, এভাবে হুটহাট মেয়েদের রুমে প্রবেশ করেন? একটা কাশি দিয়ে আসবেন না? বিহান ভাই ভ্রুকুচকে বলেন, এটা কি মহিলাদের রুম? আমি তো জানি এটা শুভর রুম। এখানে আসতে গেলেও কাশি দিয়ে আসতে হবে। আর কাশি দিয়ে আসবো কেন? 14 গোষ্ঠীর মতো ধান্দাবাজ হয়েছিস তাই না? ব্যাস এই যে আবার শুরু হয়েছে তার গোষ্ঠী সহ উদ্ধার করা। কেন বিহান ভাই, ধান্দাবাজির কি হলো? আমাকে কাশি দিতে বলছিস যাতে সবাইকে বলতে পারিস আমি যক্ষা রোগী। তোর চাচাতো বোন মালিহা, সহজ সরল ছেলেটা আমিরের সাথে যে ধান্দাবাজিটাই না করলো, তোদের নামে তো মামলা দেওয়া উচিত। এমন সময় সুরসুর করতে করতে মেহু, তোহাবু আর রিয়ার আগমন ঘটল। আমি ওদের দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে বললাম, তোমরা কোথায় গিয়েছিলে? তোহাবু বলল, ওয়াশরুম গেছিলাম। তিনজনে একসাথে। মেহু আপু বলল, হ্যাঁ একসাথেই। রাগে আর ওদের কিছু বললাম না, মনে মনে বললাম পরে দেখে নিব। বিহান ভাইকে আবার প্রশ্ন করলাম, বিহান ভাই কিসের মামলা দেওয়া উচিত শুনি? তোর বোন মালিহা তো বিশ্ব সেলিব্রিটিদের মাঝে একজন। সব খবরই আমার কানে পৌঁছায়। আমিরকে ভোলা ভালা পেয়ে নিজে প্রপোজ দিয়ে রিলেশন করেছে। আর তোরা গোষ্ঠীসহ রেগুলার রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিস। বংশেও খান খাওয়া ছাড়া কিছুই বুঝিস না। শুধুমাত্র খাওয়ার জন্য সাদাসিধা ছেলেদের সাথে ভোলায় ভালায় প্রেম করিস। ব্রেকআপের সময় মালিহা বলেছে আমির নাকি মৃগের রোগী। সিরিয়াসলি এটা কোনো কারণ হলো ব্রেকআপের? এর জন্য আপনি মামলা দিতে বলবেন? অবশ্যই। তুই এখন ধান্দাবাজি করছিস আমাকে কাশি দিতে বলে। ব্রেকআপের বাহানা যক্ষা রোগী প্রমাণ করে তাই না? ধান্দাবাজ ভয়ঙ্কর মহিলা। আপনি যেভাবে আমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর করছেন, মনে হচ্ছে আমার মুখ দেখতে পেতনিদের মতো। যাক, ফাইনালি একটা সত্য কথা বললি। বেহু আপু বলল, বিহান ভাই
দিয়া কি আপনার গফ যে যক্ষা রোগীর প্রমাণ করে ব্রেকআপ করবে? ওই মানে একই কথা, আমার শ্বশুরের মেয়ের কথা বলছি আর কি। দেখা গেল এই ধান্দাবাজি শ্বশুরের মেয়েও করলো। করলে কি করবেন তখন? দুই গালে দুইটা থাপ্পড় মেরে এক পায়ে 4 দিন দাঁড়িয়ে রেখে তারপর বিয়ে করব। বিয়ে করে রোজ পার্টি পাবো। হেসে দিয়ে বললাম, বিহান ভাই, তোহা আপু আপনার পা টিপতে রাজি আছে, আপনি বরং তোহা আপুকেই দায়িত্বটা দিন। ছি তোহা, আমার সিনিয়র হয় হিসাব মেলাতে গেলে তোহাকে আমার সম্মান করা উচিত। ওনার কথার এই কঠিন মানে এরা তো কেউ বুঝবেই না, যা বোঝার আমি একাই বুঝছি। বিহান ভাইকে বললাম, সুরসুর করতে করতে রুমে প্রবেশ করেছেন, কিছু দেখেননি তো? বিহান ভাই মেহু আপু আর রিয়ার দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। ওনার মনে হয় মারাত্মক প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা। দাঁতে দাঁত চিপে বললেন, আমাকে কি চরিত্রহীন ভাবিস, বেয়াদব মহিলা একটা? এরই মাঝে রিয়া বলল, বিহান ভাই, আপনার পায়ে কার স্যান্ডেল? তাকিয়ে দেখি আমার অনলাইন থেকে অর্ডার করা শখের স্যান্ডেল ওনার পায়ে। ক্ষিপ্ত হয়ে বললাম, আপনি আমার ঘরে পরা স্যান্ডেল পরেছেন? কি করব, দেখে ভালো লাগলো। স্যান্ডেলে পুতুল টুতুল দেওয়া বাচ্চাদের খেলনা ভেবে পায়ে পড়েছি। খুলুন বলছি, এক্ষুনি খুলুন, আমার পায়ে বড় হয়ে যাবে। কেন? এটা আয়রার খেলনা না? খুলুন আগে। এটা তো খুলবই না। তোরা আসলে কি করছিলি এই রুমে? পার্টি, ফিউচারে ওনার সাথে এইভাবে ডান্স করতে চাই, তারই প্র্যাকটিস চলছে। বাহ, নাইস তো। তা জিন্স পরে এই জন্য প্যান্টের দাম এত বেড়েছে? প্যান্টের দাম তো এত হওয়ার কথা নয়। তোরা মেয়েরা জিন্স কিনে জিন্সের দাম বাড়ায় ফেলছিস। পায়ে কালো সুতা, গায়ে টি শার্ট, এখন জিন্স পরতে লজ্জা লাগে মেয়েদের জন্য। দেখুন, এগুলো লেডিস জিন্স, টি শার্টও লেডিস, সো এগুলো মেয়েদের ড্রেস। পুরুষ জাতীয় প্লাজো, গাউন, লেগিংস এগুলো তো আজও দেখলাম না। সব জায়গায় নারীরা সুবিধা পাচ্ছে বেশি করে। ভাইয়া ড্রেসিং টেবিলের উপর রাখা ডায়েরির মাঝে একটা চিঠি খুঁজে পেল বিহান ভাই। প্রিয় শুভ ভাইয়া, জান পরান বাবু বেবিটা চিঠিটা পড়া শোনাই। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে পড়লাম আমরা। বিহান ভাই এতটুকু পড়েই থেমে গিয়ে বললেন, হাতে লেখাটা চেনা চেনা লাগছে। মেহু, দেখো তো চিনো কিনা। রিয়া বলল, দেখি বিহান ভাই, কে চিঠি লিখেছে বাকিটা পড়ি। মেহু আপু রিয়ার দিকে তাকিয়ে বলল, শুভ ভাইয়ের চিঠি, আমাদের না দেখাই ঠিক হবে, তাই না বিহান ভাই? বিহান ভাই মেহু আপুর দিকে তাকিয়ে বলল, শুভকে দেখি প্রায় কার ছাতার নিচ দিয়ে যেন যায়। প্রুফ আছে আমার কাছে। মেহু আপু বলল, বিহান ভাই, শুভ ভাই কি তাহলে অশুভ হয়ে গেছে আজকাল এগুলা করছে? বিহান ভাই খুবই সন্দিহান ভাবে বলল, আসলেই মেহু, তুমি তো এগুলো জানো না তাই না? তোহা আপু আড়ামোড়া ভেঙে বলল, একজন ডাক্তারের সাথে প্রেম করার ইচ্ছা আজও পূরণ হলো না আমার। এদিকে সবাই প্রেম করে, আমি শুধু দেখি। বিহান ভাই তোহা আপুকে বললেন, টিকটক থেকে একজন নায়ককে খুঁজে নাও তোহা। ডাক্তারের থেকে ওরাই বেটার হবে। টিকটক করতে করতে পাগল হয়ে গেলে তখন ডাক্তারের ট্রিটমেন্ট নিও। তোহা আপুর মুখটা চুপসে গেল, কারণ তার ক্রাশ বয় বিহান ভাই। বিহান ভাই আমার দিকে তাকিয়ে বললেন, আমার যে গেঞ্জিগুলো পুড়িয়ে ফেলছিস ওগুলোর টাকা দিবি কবে? হয় টাকা দিবি, নইলে 10 মিনিটে পা টিপে দিবি। ও মাই গড, ওই গেঞ্জির সেই পোড়াগুলো কখন দেখলেন? বিরক্ত হয়ে বললাম, আপনি এখন চান পা একদিন টিপে দিব। বিহান ভাই যাওয়ার সময় একটা মেসেজ করলেন। ফোনে মেসেজের সাউন্ড হতেই ফোনের দিকে দেখি ওনার মেসেজ, एक हाथ में शराब तुझे पियो मेरे साथ, ফিথি যাও ভি মে সারি সারি রাত। পিচ্ছি, তোমার সাথে একদিন এভাবে সুন্দর একটা মুহূর্ত কাটাতে চাই। তোমার এই লুকে তোমাকে এতটাই সুন্দর লাগতে হলো কেন? আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। এই জন্য ইনিয়ে বিনিয়ে তোমাকে দেখার বাহানায় কত কথা বললাম দেখলে। এই আমি এখানে মন তোমার ওখানে। কেউ জিন্স পরলেও এত সুন্দর লাগে বুঝি? আমাকে সর্বনাশের দিকে নেওয়ার বাহানা সব, তাই না? মেসেজটা পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ওনার কথাই ভাবতে শুরু করলাম আমি। পরের দিন আমাদের শহর থেকে দূরে একটু গ্রাম্য এলাকায় বিয়ের দাওয়াত খেতে গিয়েছি আমরা। কাজিনরা সবাই মিলে একটা টেবিলে বসেছি গোল হয়ে। খাবার সার্ভ করার সময় একটা ছেলে বারবার আমার সাথেই ভাব নিচ্ছিল। ব্যাপারটা বিহান ভাইয়ের ভালো লাগছিল না। ইচ্ছাকৃত অনেক মাংস দিচ্ছিল আমার প্লেটে। বিহান ভাই, বিভোর ভাই, তিয়াস ভাই, শুভ মিলে কি প্ল্যান করলো তা জানি না, হুট করেই প্রচুর খাওয়া শুরু করলো তারা।
এত পরিমাণ খাচ্ছিল দিয়েই পারছিল না। বিহান ভাই এক পিস মাংসের বেশি খায় না, সেখানে এত খাচ্ছেন। খেতে খেতে এক সময় সার্ভ করা ছেলেটি ক্লান্ত। মানুষ এত খায় কেমনে? জীবনে কি এদের আর দাওয়াত দিবে? হাত ধোয়ার জন্য টিউবওয়েলে গেলাম, ভিড় দেখে অন্য রাস্তা দেখলাম। পাশেই একটা পুকুর দেখে পুকুরে হাত ধুতে গেলাম। হাত ধুতে গেলেই পানিতে পড়ে গেলাম। বিহান ভাই আমার দিকে প্রচণ্ড ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছেন। এর মানে তুই পুকুরে এসছিস কেন? চারিদিকের মানুষকে বিশ্রীভাবে তাকিয়ে হাসছিল। ইজ্জত যা ছিল সব শেষ। জীবনে অনেক মানুষের বয়ফ্রেন্ড দেখেছি, কিন্তু আমার বয়ফ্রেন্ডের মতো দুনিয়াতে দেখিনি। মনে হয় ওই এক পিসই উপরওয়ালা সৃষ্টি করেছেন। প্রেমিকা পানিতে পড়ে গিয়েছে, কোথায় ঝাঁপ দিয়ে গিয়ে কোলে করে তুলবে সেটা নয়, ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চাহনি দেখে হৃৎপিণ্ড কাঁপা শুরু হলো। আমি ভীত ভীত নয়নে ওনার দিকে তাকালাম। অনেক বেশি পানিতে পড়িনি, কোমর অব্দি পানিতে পড়েছি। বিহান ভাই দাঁতে দাঁত চেপে বললেন, পানি থেকে উঠবি নাকি মৃগী রোগীদের মতো পানিতে পড়ে থাকবি? আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে মনে মনে বললাম, হাই রে আমার বয়ফ্রেন্ড, এই ছিল তোর মনে? বাহ মাসুদ বাহ, কোথায় টেনে তুলবি তা না রাগ দেখাচ্ছিস। ওঠার চেষ্টা করলাম, এমন সময় আলিফ ভাইয়া ওনার হাত এগিয়ে দিলেন। আমি আলিফ ভাইয়ার হাত ধরতে যাব, এমন সময় বিহান ভাই আলিফের আগেই আমার হাত ধরে ফেললেন। রাগে দাঁত খিচে বলছেন, এই জন্য মায়া মানুষ নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না, যেখানে যাবে ঝামেলা পাকাবে, মানে পাকাবেই। আমি 100 বার বললাম এদের আনার দরকার নেই, কিন্তু এদের না আনলে নাকি খাওয়া হজম হবে না। মেয়ে মানুষ সব কিছুতে বোঝে বেশি। দেখুন চারপাশে মানুষ আছে, তারা দেখছে। মানুষের মাঝে একটুও বকাঝকা দিবেন না। আর বেশি বুঝলাম বা কি, আর সমস্যা করলাম কি? সিরিয়াসলি দিয়া, এখনো প্রশ্ন করছিস? বেশি না বুঝলে পুকুরে আসতি তুই? সাঁতার জানিস তুই? যদি বেশি পানিতে পড়ে যেতিস তাহলে কি হতো কোনো আইডিয়া আছে তোর? এক বিন্দু তো সাঁতার জানিস না। কি করব, টিউবওয়েলে ভিড় ছিল। এটা স্বাভাবিক ব্যাপার দিয়া, বিয়ে বাড়ি, এখানে ভিড় থাকবেই। অস্বাভাবিক হলো তোর এই পুকুরে আসা। ভুলটা আমি করেছি বুঝতে পেরে চুপ হয়ে রইলাম। এমন সময় আমাদের দলবল সব হাজির। শুভ ভাইয়া বলে উঠল, দিয়া কিভাবে পড়ে গেলি তুই? কোনো সমস্যা হয়নি তো? ভাইয়া আমার গায়ে হাত দিয়ে উত্তেজিত হয়ে উঠল। মেহু আপু বলে উঠল, ইস দিয়া, আগে জানলে ভিডিও করতাম। কিভাবে পড়ে গেলি? রিয়া তোহা আপুও কিছুটা ফান করে ক্ষান্ত হলো। বিভোর ভাই বললেন, ইস, রিয়া পড়ে গেলে আজ হিরোর এন্ট্রি নিতাম, কোলে তুলে পানি থেকে তুলতাম, অতঃপর প্রেমটা হয়েই যেত। রিয়া একটু পড়ে যাও তো। রিয়া বলল, কে কাজ নেই? আপনার ভরসায় পানিতে পড়বো, যাতে পানিতে ডুবে মরি, তাই না? আপনার মতো রোহিঙ্গা আমাকে তুলতে পারতো? আমার মতো সুঠাম দেহের অধিকারীকে রোহিঙ্গা বলো রিয়া? বাসর ঘরে বাকিটা বুঝাবো। সাইড থেকে একটা মেয়ে খুব জোরে হেসে উঠল আমাকে ভেজা কাপড়ে দেখে। বিহান ভাই ক্ষিপ্ত নয়নে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি কি ছেলে? মেয়েটি বলল, আপনার কি দেখে মনে হলো আমি ছেলে? আপনার ঢং দেখে মনে হলো। আমি কোনো মেয়েকে অসম্মান করি না, কিন্তু আপনি মেয়ে হয়ে আরেকটা মেয়ে পড়ে গিয়েছে, ভিজে গিয়েছে, শরীরের ভাঁজ দেখা যাচ্ছে, সেটা দেখে বিকৃত মস্তিষ্কের মানুষের মতো হাসছেন। আপনার কি উচিত না মেয়ে হয়ে আরেকটা মেয়েকে হেল্প করা? মেয়েটির মুখে আর কোনো কথা নেই। বিহান ভাই টি শার্টের উপরে শার্ট পরেছিলেন। উনি ওনার শার্ট খুলে আমার কোমরে বেঁধে দিলেন। কোমর সহ শার্টে ঢেকে গেল। আচ্ছা, ওনার এই বিশাল বকাঝকার মাঝে এত কেয়ারিংটা আমাকে মুগ্ধ করে। এই মানুষটা এতটা চমৎকার কেন? সবাই রওনা হলাম। সবাই আমার থেকে খানিকটা এগিয়ে গেল। হঠাৎ খেয়াল করলো আমি নেই পেছনে। বিহান ভাই দ্রুত ছুটে এসে দেখেন আমি সেখানেই দাঁড়িয়ে আছি। বিহান ভাই আমাকে বলেন, তোর সমস্যা কি দিয়া? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম যে তুই কি কোথাও হারিয়ে গেলি নাকি। উফ, তোকে দেখার পর নিঃশ্বাস নিতে পারছি। বিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বললাম, আমি হাঁটতে পারছি না বিহান ভাই। বিহান ভাই তাকিয়ে দেখলেন পা খানিকটা ফুলে গিয়েছে আর ছুলে গিয়েছে, খানিকটা ক্ষত হয়ে গিয়েছে। বিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো উনি কেঁদে দিবেন একটা ভাব। মুখশ্রী ভীষণ মলিন হয়ে আছে। নিচু হয়ে বসে বলেন, অনেক কষ্ট হচ্ছে তাই না?
পায়ে হাত বুলাতে বুলোতে উনি আমাকে কোলে তুলে নিয়ে আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রইলেন। কি দেখছেন ওভাবে, যেন বহুকাল দেখেননি আমায়? অপলক নয়নে তাকিয়েই আছেন। আমাকে বিহান ভাইয়ের কোলে দেখে বাকি সবাই অবাক হয়ে গেল। ওরা একসাথে প্রশ্ন করা শুরু করলো কি হয়েছে দিয়ার। বিহান ভাই শান্ত গলায় বললেন, পা মচকে গিয়েছে, চুলেও গিয়েছে খানিকটা। বিহান ভাই বললেন, আমি দিয়াকে নিয়ে বাইকে যাচ্ছি, তোরা আয়। সেদিন বাসায় আসার পর বিহান ভাই আমাকে কোলে তুলে আমার রুমে নিয়ে গেলেন। রাস্তা থেকে ওষুধ আর মলমও এনেছেন। আম্মু বাজারে ছিল, বাসায় ছিল না। বিহান ভাই ওনার হাতের আলতো পরশ দিয়ে মলম আমার পায়ে লাগিয়ে দিল। বিছানায় বসে আছি আমি, পা মেলে দিয়ে। বিহান ভাই কপালে চুমু দিয়ে বললেন, পিচ্ছি, অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে কিছু অনুভূতি বলে প্রকাশ করা যায় না। বিহান ভাইকে দেখেই বোঝা যাচ্ছে উনি আমার জন্য অনেক কষ্ট পাচ্ছেন। ওনার হাত ধরে বললাম, এত কষ্ট পাচ্ছেন কেন বিহান ভাই? আমি ঠিক আছি। 2 মাস পরে বিহান ভাই আমাকে হোয়াটসঅ্যাপে 4টে স্ক্রিনশট দিয়ে বললেন, এই 4টা ছেলে কে বা কারা দিয়া? রিপ্লাই দিলাম, চিনি না বিহান ভাই। তাহলে অ্যাকসেপ্ট করেছিস যে? এমনিতেই, জাস্ট এমনি, ফেসবুক ফ্রেন্ড তারা। একটা ছেলে তোকে কিস ইমোজি পাঠিয়েছে, হোয়াই দিয়া? চিনে না জানে না কিস ইমোজি? বাহ। ইমোজিটা ডিলিট দিলাম। দেখলো কিভাবে? এই ছেলেটা কি জিন? বললাম, আমি কিভাবে জানবো? ওইটা জাস্ট ইমোজি তো, তাই না? এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। জাস্ট ইমোজি, জাস্ট ফ্রেন্ড, তাই না দিয়া? ওয়েট অ্যান্ড সি বেবি। সেদিন রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম। ফ্রেন্ডস সংখ্যা 50 থেকে পই পই করে 5000 হয়ে গিয়েছে। বুঝলাম না একটা শূন্য এরপরে আরও 2টা যোগ হয়েছে কিভাবে। ঘুম থেকে উঠে মাথা হ্যাং হয়ে গিয়েছে আমার। গতকাল রাতেও ফ্রেন্ড লিস্টে দেখেছি যেসব পোস্টে 15-20টা লাইক ছিল সেগুলোতে 300 থেকে 400 প্লাস লাইক। প্রোফাইল লক করা ছিল, দেখি যে সেটাও আনলক। কাহিনী কি কিছুই বুঝলাম না। এইদিকে ছ্যাচরা ছেলেরা কেউ মেসেজ দিচ্ছে ওই। এর আগে পরে কখনো কথা হয়নি, অথচ মেসেজ দিচ্ছে ওই যেন তাদের ঘরের বউ। ছ্যাচরার চরম লেভেলগুলাতে একটা হাই হ্যালো না লিখে প্রথমেই ভিডিও কল দিচ্ছে, কন্টিনিউ ভিডিও কল অডিও কল দিচ্ছে কিছু পাবলিক। বিরক্ত হয়ে যাচ্ছি আমি জাস্ট। কেউ কেউ অশালীন ভিডিও দিচ্ছে রিপ্লাই দিচ্ছি না বলে। কেউ কেউ মেসেজ দিচ্ছে, জান কেমন আছো? আমি তোমাকে ভালোবাসতে চাই পাখি। অনেকে মনে হয় জীবনে স্কুলেই যায়নি, কারো থেকে একটা আইডি খুলে নিয়েছে, ভয়েস মেসেজ দিচ্ছে, কল ধরো। আমি লিখতে পারি না, ফোন একভাবে হ্যাং হয়ে আছে। আমার মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। আম্মু রান্নাঘর থেকে এসে বলছে,